25 জুন 2009 সাল লস অ্যাঞ্জেলেসের একটি বিশাল অট্টালিকা। চারপাশের অদ্ভুত নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে শুধু হৃদযন্ত্র মাপার যন্ত্রের একটানা বিপ বিপ শব্দ। আর তারপর ধীরে ধীরে সেই শব্দ পুরোপুরি থেমে যায়। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পপ সম্রাট মাইকেল জ্যাকসন আর নেই। ঠিক সেই মুহূর্তেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে চাঞ্চল্যকর এক মৃত্যুর রহস্য। আমি সায়ন্তন আর অদিতি আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন এক অন্ধকার আখ্যানে প্রবেশ করতে চলেছি যা শুনলে যে কেউ মানুষের রক্ত হিম ময়ে যাবে। একদমই তাই সায়ন্তনদা। আজকের এই নথিপত্র এবং তথ্যভিত্তিক আলোচনায় আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে ক্ষমতার দম্ভ এবং অর্থের চরম লোভ মিলে চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে পবিত্র শপথকে নির্দয়ভাবে ভেঙে টুকরো টুকরো করে দেয়। অসীম ক্ষমতার অধিকারী কোনো মানুষের যখন অপর্যাপ্ত অর্থ থাকে তখন তো আমাদের মনে হতেই পারে যে তিনি হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা সেবা পাবেন, তার সুরক্ষার জন্য থাকবেন সেরা সব বিশেষজ্ঞ। তোর প্রধান কারণ হয়ে দাঁড়ায় বেতন ছিল মাসে প্রায় 1.25 কোটি টাকা, আর সেই বিশাল অর্থের বিনিময়ে একজন মানুষ নিজের শোয়ার ঘরেই কিনে এনেছিলেন নিজের নিশ্চিত মৃত্যু। সর্বনাশ! মানে যে মারাত্মক রাসায়নিক কেবল হাসপাতালের অস্ত্রোপচারের ঘরে অত্যন্ত সাবধানে ব্যবহার করা হয়, সেটা কিভাবে একজন তারাকার বিছানার পাশে পৌঁছালো? অদিতি, এই কাহিনীটা তো শুরু হয় সেই চিকিৎসকের অতীত দিয়ে, তাই না? ডক্টর কনরাড মারে। হ্যাঁ, ডক্টর কনরাড মারে। আর আশ্চর্যের বিষয় হলো তার জীবনের শুরুটা কিন্তু মোটেই কোনো ভয়ঙ্কর অপরাধীর মতো ছিল না, বরং তার অতীত হতে পারত শূন্য থেকে শিখরে ওঠার এক দারুণ অনুপ্রেরণামূলক গল্প। 1953 সালে ক্যারিবিয়ান দ্বীপ গ্রেনাডায় তার জন্ম। সেখানে তো তিনি চরম দারিদ্র্যের মধ্যে নানা নানির কাছে বড় হন। একদম ঠিক। এরপর মাত্র 7 বছর বয়সে তিনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে চলে যান। কিন্তু তার চোখে ছিল বিশাল এক স্বপ্ন, আমেরিকায় গিয়ে নামকরা চিকিৎসক হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি একসময় ছুঁয়েও ফেলেছিলেন। মেহারি মেডিকেল কলেজ থেকে কঠোর পরিশ্রমে পড়াশোনা শেষ করে তিনি একজন সফল হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। টেক্সাস এবং লাস ভেগাসের মতো শহরে তার বিশাল প্রসার তৈরি হয়। একাধিক চিকিৎসা কেন্দ্র, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপন, সব মিলিয়ে তিনি আক্ষরিক অর্থে আমেরিকার স্বপ্নের জীবন কাটাচ্ছিলেন। কিন্তু এই উজ্জ্বল জাঁকজমকের আড়ালে লুকিয়ে থাকা সত্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মানে তিনি আসলে ঋণের এক অতল গহ্বরে জুতো তলিয়ে যাচ্ছিলেন। ঠিক তাই। 2002 সালে ক্যালিফোর্নিয়ায় তিনি আইনিভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হন। তার ঋণের পরিমাণ শুনলে যে কেউ চমকে উঠবে। 2008 সালের মধ্যে চিকিৎসা সরঞ্জামের বকেয়া বিল, চিকিৎসা কেন্দ্রের ভাড়া এবং সন্তানের ভরণপোষণের মামলা সব মিলিয়ে তার দেনা দাঁড়ায় $7 লক্ষ বেশি। বাপরে! এর সাথে কিন্তু মেডিকেল কলেজের পুরনো ঋণের আরও $71,000 বাকি ছিল। তার চিকিৎসা কেন্দ্রগুলো রীতিমতো ধোঁকছিল। আর ঠিক এই ভয়ঙ্কর আর্থিক সংকটের সময় 2006 সালে জ্যাকসনের মেয়ের চিকিৎসার সূত্রে তাদের পরিচয় হয়। একজন ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরতে চায়, মারের কাছে জ্যাকসন ছিলেন ঠিক সেই বিশাল খড়কুটো। কিন্তু অদিতি, একজন হৃদরোগ বিশেষজ্ঞ কেন একজন পপ তারকার ব্যক্তিগত চিকিৎসক হতে যাবেন? এখানে চিকিৎসা বিজ্ঞানের কাঠামোগত একটি বিশেষ ধারণার কথা বলা প্রয়োজন সায়ন্তনদা। একে বলা হয় ব্যক্তিগত চিকিৎসা সেবা। ধনী ব্যক্তিরা যখন বিশাল অর্থের বিনিময়ে ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করেন, তখন চিকিৎসক আর রোগীর মধ্যে যে স্বাভাবিক ক্ষমতার ভারসাম্য থাকে তা পুরোপুরি বদলে যায়। মানে চিকিৎসক তখন আর স্বাধীন পেশাজীবী সিদ্ধান্ত গ্রহণকারী থাকেন না। একদমই না। তিনি হয়ে যান একজন বেতনভুক্ত কর্মচারী, আর একজন কর্মচারীর প্রধান কাজই হল তার মালিককে সব সময় হ্যাঁ বলা। কনরাড মারি বুঝতে পেরেছিলেন জ্যাকসন তার জীবনের সব আর্থিক সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, মাইকেল জ্যাকসন কেন এমন একজন চিকিৎসক খুঁজছিলেন যিনি তাকে সবসময় চোখে চোখে রাখবেন? অনেকেই তো কাজের চাপে বা মানসিক অবসাদে ঘুমোতে পারেন না। বাজারে তো অনেক সাধারণ ঘুমের ওষুধ পাওয়া যায়। পাওয়া যায়। কিন্তু জ্যাকসনের ক্ষেত্রে সাধারণ ঘুমের ওষুধ কেন ব্যবহার করা হলো না, সেটা একটা বড় প্রশ্ন। এর কারণ হল মাইকেল জ্যাকসনের সমস্যা কোনো সাধারণ অনিদ্রা ছিল না।
তাহলে সমস্যাটা ঠিক কী ছিল? ৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন বিশ্ব সফরের মারাত্মক চাপ এবং তার বিরুদ্ধে চলা নানা আইনি লড়াইয়ের কারণে তার শরীরের সাধারণ ঘুমের ওষুধের কার্যকারিতা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তার শরীর চরম ক্লান্ত থাকত, কিন্তু মস্তিষ্ক এক মুহূর্তের জন্য শান্ত হতো না। কি সাংঘাতিক অবস্থা! মানে তার প্রয়োজন ছিল এমন কিছু যা তাকে স্বাভাবিক ঘুম নয়, বরং জোর করে অজ্ঞান করে দেবে। ঠিক ধরেছেন। আর এখানেই আসে প্রোপোফল নামক ওষুধটির কথা। জ্যাকসন এই সাদা রঙের তরল ওষুধটিকে ভালোবেসে ডাকতেন সাদা দুধ বা মিল্ক বলে। এই প্রোপোফল জিনিসটা আসলে কিভাবে কাজ করে? এটা তো কেউ ওষুধের দোকানে গিয়ে চাইলেই কিনতে পারে না। এর প্রভাবটা ঠিক কী রকম? প্রোপোফল কোনোভাবেই ঘুমের ওষুধ নয় সায়ন্তনদা। এটি একটি মারাত্মক চেতনানাশক। এটি মূলত বড় ধরনের অস্ত্রোপচারের আগে রোগীকে অজ্ঞান করতে ব্যবহৃত হয়। মানে সেই সময় তো রোগীর জ্ঞান পুরোপুরি লোপ পায়। হ্যাঁ, এটি সরাসরি মস্তিষ্কে আঘাত করে এবং স্নায়ুতন্ত্রের কার্যকলাপ এতটাই কমিয়ে দেয় যে মানুষের মস্তিষ্ক শরীরকে নিজে থেকে শ্বাস নেওয়ার নির্দেশ দিতে ভুলে যায়। এই কারণে এটি প্রয়োগ করার সময় রোগীর পাশে সবসময় একজন চেতনানাশক বিশেষজ্ঞ থাকতে হয়। সাথে তো হৃদস্পন্দন মাপার যন্ত্র এবং কৃত্রিম শ্বাসযন্ত্র যুক্ত রাখতে হয়, যাতে রোগী শ্বাস নিতে ভুলে গেলে যন্ত্র তার হয়ে শ্বাস নেওয়ার কাজটা চালিয়ে যেতে পারে। একদম ঠিক। এই নজরদারি ছাড়া প্রোপোফল প্রয়োগ করা মানে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ব্যাপারটাকে যদি সাধারণ জীবনের সাথে তুলনা করি, তবে কোনো নজরদারির যন্ত্র ছাড়া একজন রোগীকে প্রোপোফল দেওয়া হলো, এমন যেন কোনো পাইলট সম্পূর্ণ চোখ বেঁধে রাডার ছাড়া একটি বিশাল যাত্রীবাহী বিমান চালাচ্ছেন, আর মনে মনে আশা করছেন যে বিমানটি কোনো পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে না। খুব সুন্দর বলেছেন। এটা তো চিকিৎসা নয়, এটা সোজাসুজি একটা মৃত্যুফাত। আর ঠিক এই চোখ বেঁধে বিমান চালানোর কাজটাই কনরাড মারে করতে রাজি হয়েছিলেন। 2009 সালে লন্ডনে জ্যাকসনের দিস ইজ ইট নামক 50টি গানের বিশাল অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়। 50 বছর বয়সী জ্যাকসন তখন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। মঞ্চে ফেরার অমানুষিক চাপে তিনি মরিয়া হয়ে ওঠেন একটু ঘুমানোর জন্য। তিনি কনরাড মারেকে মাসে $1,50,000 বেতনে নিয়োগ দেন। মারে কেবল টাকার লোভে তার নৈতিকতার সমস্ত গণ্ডি পার হয়ে যান। এপ্রিল মাস থেকে শুরু হয় সেই মারাত্মক অবহেলার প্রক্রিয়া। ভাবলে গায়ে কাঁটা দেয় অদিতি। টানা প্রায় 60 দিন মারে মাইকেলের লস অ্যাঞ্জেলেসের ভাড়া বাড়িতে তাকে প্রতিদিন রাতে এই রাসায়নিক দিয়ে ঘুম পাড়াতেন। ভয়ঙ্কর ব্যাপার, সেই ঘরে না ছিল রোগীর পালস অক্সিমিটার, না ছিল জরুরি অক্সিজেনের ব্যবস্থা, না ছিল হৃদস্পন্দন মাপার কোনো যন্ত্র। একটা সাধারণ শোয়ার ঘরকে তিনি সম্পূর্ণ বেআইনিভাবে অন্ধ অস্ত্রোপচার কক্ষে পরিণত করেছিলেন। আর এই চরম গাফিলতির সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পাই 25শে জুনের সেই অভিশপ্ত রাতে। রাত এবং সকালের ঘটনা প্রবাহ দেখলে রীতিমতো গা শিউরে ওঠে। 25শে জুন ভোর রাত 1টায় মাইকেল মহড়া থেকে চরম ক্লান্ত হয়ে ফেরেন। তার শরীর অবসন্ন, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। মারে প্রথমে রাত 1:30টায় তাকে 10 মিলিগ্রাম ভ্যালিয়াম দেন। কাজ হলো না তাতে? না, হলো না। রাত 2টোর সময় শিরায় দিলেন 2 মিলিগ্রাম লরাজেপাম, তাতেও কিছু হলো না। রাত 3টার সময় দিলেন আরও 2 মিলিগ্রাম মেদাজোলাম। বাপরে! মাইকেলের শরীর তখন বিভিন্ন শক্তিশালী রাসায়নিক আর এক ভয়ঙ্কর ককটেলে পরিণত হয়েছে। এরপর ভোর 5টায় আবার লরাজেপাম দেওয়া হয়। হ্যাঁ, আর সকাল 7:30টায় আবার মেডাজোলাম দেওয়া হয়। টানা 10 ঘন্টা ধরে একের পর এক শক্তিশালী ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু জ্যাকসনের চোখ তখনও খোলা। তিনি মরিয়া হয়ে বারবার তার সেই সাদা দুধ বা মিল্ক চাইতে থাকেন। তিনি মাকে বলতে থাকেন যে তাকে ঘুমাতেই হবে, না হলে তিনি লন্ডনের অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না। অবশেষে সকাল 10:40 মারে হার মানেন। তিনি 25 মিলিগ্রাম প্রোপোফল, লিডোকেন নামক আরেকটি ওষুধের সাথে মিশিয়ে স্যালাইনের মাধ্যমে মাইকেলের শিরায় প্রবেশ করেন। জ্যাকসন চিরতরে ঘুমিয়ে পড়েন। কিন্তু প্রোপোফল দেওয়ার পর সবচেয়ে জরুরি নিয়ম তো হল রোগীর দিক থেকে এক মুহূর্তের জন্য চোখ না সরানো। প্রতিটি সেকেন্ড নজরে রাখতে হয় যে রোগীর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা। একদম তাই। অথচ মারে কি করলেন? তিনি সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি বাথরুমে গেলেন,
ল্যাপটপে নিজের ইমেল দেখলেন, এমনকি নিজের প্রেমিকার সাথে ফোনে গল্প করতে শুরু করলেন। ভাবা যায় একজন রোগীকে যার শরীরে চেতনাশোক দেওয়া হয়েছে এবং কোনো যন্ত্র লাগানো নেই, তাকে একা ফেলে রেখে প্রেমিকার সাথে ফোনে কথা বলা, এটা কি কোনো চিকিৎসকের কাজ হতে পারে? কিছুতেই না। প্রায় ২২ মিনিট পর মারে যখন ঘরে ফেরেন, তিনি দেখেন জ্যাকসনের শ্বাস পুরোপুরি বন্ধ। তার চোখ খোলা, কিন্তু শরীর নিথর। আর এখান থেকেই শুরু হয় অপরাধের দ্বিতীয় পর্যায়। রোগীর শ্বাস বন্ধ দেখলে একজন চিকিৎসকের প্রথম কাজ কি হওয়া উচিত? সাথে সাথে জরুরি সেবায় খবর দেওয়া। কিন্তু মারে নিজের দোষ ঢাকতে এতটাই মরিয়া হয়ে পড়লেন যে তিনি জরুরি নম্বরে ফোনই করলেন না। তিনি মাইকেলের দেহরক্ষী আলবার্টো আলভারেজকে ঘরে ডাকলেন। আলভারেজ ঘরে ঢুকে দেখেন মারে পাগলের মতো আচরণ করছেন। জরুরি সেবায় খবর দেওয়ার আগে মারে তাকে নির্দেশ দিলেন স্যালাইনের স্ট্যান্ড থেকে ওষুধের শিশি আর বোতলগুলো খুলে ব্যাগে লুকিয়ে ফেলতে। প্রমাণ লোপাটের এই নির্লজ্জা চেষ্টার পর তিনি মাইকেলকে নরম বিছানার ওপর রেখেই কৃত্রিম শ্বাসপ্রশ্বাস বা সিপিআর দেওয়ার চেষ্টা করেন, যা চিকিৎসা বিজ্ঞানের সম্পূর্ণ পরিপন্থী এবং অর্থহীন। কারণ সিপিআর দেওয়ার মূল শর্তই তো হলো রোগীকে শক্ত সমতলের উপর রাখতে হবে। নরম বিছানায় বুকে চাপ দিলে পুরো শরীরটাই নিচে দেবে যায়, হৃৎপিণ্ডে কোনো চাপই পড়ে না। একদম। একজন হৃদরোগ বিশেষজ্ঞ এই সাধারণ নিয়মটা জানতেন না, তা বিশ্বাস করা অসম্ভব। এটা কোনো চিকিৎসা ছিল না সায়ন্তনদা, এটা ছিল নিতান্তই নিজের গাফিলতি ঢাকার একটা লোক দেখানো নাটক। জ্যাকসনের শ্বাস বন্ধ হওয়ার পর থেকে জরুরি সেবায় খবর দেওয়া পর্যন্ত কেটে যায় ৮২ মিনিট। ৮২ মিনিট, যেখানে মস্তিষ্কে অক্সিজেন না গেলে ৪ থেকে ৬ মিনিটের মধ্যেই স্নায়ুকোষ মারা যেতে শুরু করে, সেখানে ১ ঘন্টারও বেশি সময় নষ্ট করা হলো। ঠিক। প্যারামেডিক্স বা আপৎকালীন কর্মীরা এসে তাকে ইউসিএলএ মেডিকেল সেন্টারে নিয়ে যায় এবং দুপুর ২:২৬ মাইকেলকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের কাছে মারে প্রোপোফল দেওয়ার কথা সম্পূর্ণ চেপে যান। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে যখন প্রোপোফলের মারাত্মক বিষক্রিয়ার কথা উঠে আসে, তখন আর মারের পালানোর কোনো পথ খোলা ছিল না। ঘটনাটিকে সরাসরি নরহত্যা বলে ঘোষণা করা হয়। ২০১১ সালে সারা বিশ্ব জুড়ে সম্প্রচারিত হয় সেই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া। আসামি পক্ষের আইনজীবীরা আদালতে অত্যন্ত হাস্যকর একটি দাবি করেছিলেন। কি রকম দাবি? তারা বলেছিলেন যে মারে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর জ্যাকসন নাকি নিজেই নিজের শরীরে আরও প্রোপোফল পুশ করেছিলেন। সত্যি অবিশ্বাস্য। কিন্তু এই যুক্তি আদালতে মুহূর্তের মধ্যেই ধসে পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসক স্টিভেন শেফার আদালতে দাঁড়িয়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেন যে মাইকেলের শরীরে যাওয়া প্রতিটি ফোঁটা ওষুধের জন্য কনরাড মারে একাই দায়ী। ঠিক, কে ওষুধ প্রয়োগ করেছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো একজন চিকিৎসক এমন একটা ভয়ঙ্কর ওষুধ কোনো নজরদারি ছাড়া ব্যবহার করেছেন এবং রোগীকে একা ফেলে রেখে চলে গেছেন। এই পরিত্যাগ করার ঘটনাটিই ছিল হত্যার শামিল। ৭ই নভেম্বর ২০১১ আদালত মারেকে দোষী সাব্যস্ত করে। বিচারক মাইকেল প্যাস্টর তার ঐতিহাসিক রায়ে স্পষ্ট ভাষায় বলেন যে এটি কোনো সাধারণ ভুল নয়, এটি এমন এক অপরাধ যার ফলে একজন মানুষের অকাল মৃত্যু হয়েছে। এবং মারেকে ৪ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়। কিন্তু অদিতি, এই গল্পের শেষটা আরও হতাশাজনক এবং যন্ত্রণাদায়ক। হ্যাঁ, জেলের অতিরিক্ত ভিড় এবং তথাকথিত ভালো ব্যবহারের দোহাই দিয়ে মাত্র ১ বছর ১১ মাস পর মারে মুক্তি পেয়ে যান। ভাবলে অবাক লাগে, তাই না? যে মানুষটির চরম অবহেলা এবং লোভের কারণে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তারকার মৃত্যু হল, তিনি খুব সহজেই মুক্ত বাতাসে ফিরে এলেন। শুধু কি তাই, বর্তমানে তিনি নিজের দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ফিরে একটি মেডিকেল ইনস্টিটিউট খুলে আবারও রোগী দেখছেন। এখানেই শেষ নয়। ২০১৬ সালে তিনি দিস ইজ ইট নামে একটি বইও প্রকাশ করেন, যে নামের শোটা মাইকেলের করার কথা ছিল। সেই বইয়ে তিনি দাবি করেছেন যে তিনি নাকি মাদার তেরেসারও চিকিৎসা করেছিলেন। নিজের অপরাধবোধ বা অনুশোচনা তো দূরের কথা, বরং নিজেকে মহৎ প্রমাণের এক নির্লজ্জ এবং অপমানজনক চেষ্টা করে গেছেন তিনি। এই কাহিনী আমাদের একটি অত্যন্ত অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করায়। তারকা খ্যাতি আর অঢেল পর্থের কাছে কিভাবে মানুষের সাধারণ কাণ্ডজ্ঞান এবং নৈতিকতা বিক্রি হয়ে যায়। ঠিক, একজন ক্ষমতাশালী মানুষ যখন তার ক্ষমতার জোরে অবৈজ্ঞানিক বা ক্ষতিকর কিছু দাবি করেন, তখন চারপাশের মানুষ কেবল স্বার্থের লোভে অন্ধ হয়ে যায়। কেউ তাকে থামানোর সাহস পায় না। ডক্টর কনরাড মারে চিকিৎসকদের সবচেয়ে আদি এবং অকৃত্রিম শপথ। প্রথমে
কোনো ক্ষতি করো না লঙ্ঘন করেছিলেন। এটি শুধু একজন পপ তারকার মৃত্যুর ঘটনা নয়, এটি চিকিৎসা কাঠামোর একটি ভয়ঙ্কর ব্যর্থতার দলিল। লোভ কিভাবে একজন রক্ষককে ভক্ষকে পরিণত করতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। আজকের এই আলোচনা শেষে একটি গভীর প্রশ্ন মনের মধ্যে থেকে যায়। মাইকেল জ্যাকসন যদি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষ না হয়ে একজন সাধারণ মানুষ হতেন, তবে কি কোনো চিকিৎসক এই বিপুল অর্থের প্রলোভন ছাড়া এমন ভয়ঙ্কর চিকিৎসা করতে রাজি হতেন? সম্ভবত না। তারাখ্যাতি এবং অন্ধ তোষামতি কি তবে শেষ পর্যন্ত তার মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ালো? এটি সত্যি গভীরভাবে ভাবিয়ে তোলে। এর আগের একটি গভীর অনুসন্ধানে আমরা জাপানের চিসাকো কাকেহের কথা বলেছিলাম, যিনি 11 জন পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে তাদের বিষ খাইয়ে হত্যা করেছিলেন। সেখানেও ছিল অর্থের এক ভয়ঙ্কর মোহ এবং বিশ্বাসভঙ্গের খেলা। সেই পর্বটাও খুব সাড়া জাগানো ছিল। আর আমাদের পরবর্তী গভীর অনুসন্ধানে আমরা নিয়ে আসব ভারতের শিনা বোরা হত্যা মামলা, যেখানে একজন মা নিজের মেয়েকে হত্যা করে আর তারপর বছরের পর বছর ধরে সমাজকে ধোঁকা দিয়ে তাকে নিজের বোন হিসাবে পরিচয় দিয়ে যায়। পারিবারিক বিশ্বাসঘাতকতা এবং মিথ্যার এমন চরম রূপ সত্যিই খুব কমই দেখা যায়। সেই শিহরণ জাগানো কাহিনী নিয়ে আমরা ফিরব আমাদের পরবর্তী আলোচনায়। তারকা খ্যাতি আর লোভের এই অন্ধকার জগৎ থেকে আজ এভাবেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ক্রাইম